মাধ্যমিক ম্যাপ পয়েন্টিং মাস্টার ক্লাসের আজকে আমি দ্বিতীয় সিরিজের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভারতের এখানে প্রাকৃতিক পরিবেশের যে তিনটে পার্ট আছে এরপরে এখানে ভারতের জলবায়ু, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ, এই তিনটে পার্ট থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য সাজেশন যা যা দিয়েছিলাম সেই বিষয়গুলো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। মাধ্যমিক ভূগোল সাজেশন 2027-এর ম্যাপ পয়েন্টিং পার্ট থেকে আমি অলরেডি আগে ফার্স্ট সিরিজ নিয়ে উপস্থিত হয়েছি, তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো। আজকের ভিডিওতে আমি সেকেন্ড সিরিজ অর্থাৎ এখানে ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা, এই তিনটে বিষয় যা যা তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছিলাম তা এই ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো একদম প্রথম পার্ট হচ্ছে ভারতের জলবায়ু। তাহলে এই অংশে আমি 6.3, তাহলে এখানে আমাদের 6.3 ভারতের জলবায়ু। তোমরা অনেকে পিডিএফ চাইছো, পিডিএফ অলরেডি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আমার একদম ইমেজ হিসাবে তোমাদের তুলে ধরেছি। এরপরে আমি পিডিএফ লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিওর প্রত্যেক ভিডিও শেষে, যে যে কাজগুলো করা হচ্ছে তার পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই। এখানে তাহলে প্রথম যে আমাদের ভারতের জলবায়ু সংক্রান্ত বিষয় রয়েছে, ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা 2017 সালে এসেছিল। তাহলে এখানে দেখো আমাদের দুটো জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়। একটা আমাদের উত্তর ভারতে এই অংশটা, কাশ্মীরের এই অঞ্চলটা, এখানে একবার শীতকালে বৃষ্টিপাত হয়। আর আরেকবার হচ্ছে আমাদের যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে তার দ্বারা এখানে এই অংশে যে পর্বতগুলো অবস্থান করছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। একইভাবে আমাদের এখানে করমণ্ডল উপকূল এই অঞ্চল জুড়ে আমরা দেখতে পাবো এখানে একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা, আর একবার হচ্ছে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা ফেরত যাচ্ছে তার দ্বারা এই অংশে বৃষ্টিপাত হয়। এখানে আমরা যদি দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলে তাহলে দুটোকেই দেখাতে হবে। আর যদি কোনো একটা বিষয়ে নির্দিষ্ট করে দেয় বা কোনো একটি অঞ্চলকে দেখাতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কোনো একটা অঞ্চলকে দেখাবো। তাহলে আমরা এখানে দুটোই পয়েন্টিং করব। তাহলে এখানে আমরা প্রথমে আমরা কাশ্মীরের এই অঞ্চলটা দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা সিম্পলি আমাদের এই যে অংশটা দেখতে পাচ্ছ, তাহলে এই পার্টটা থেকে, দাঁড়াও এক সেকেন্ড এটাকে উপরে করে নিই। তাহলে এই পার্ট থেকে আমাদের এখানের এই অংশটা পর্যন্ত আমরা দেখিয়ে দেব। তাহলে আমরা সিম্পলি এখান থেকে এই অঞ্চলটা, তাহলে এটাকে আমরা, যেহেতু এটা বৃষ্টিপাত দেখাচ্ছি, আমরা নীল রঙে দেখিয়ে দেব। তাহলে এর জন্য আমরা কালার পেন্সিল ব্যবহার করব। তাহলে এই একটা অঞ্চল হলো, এটাকে আমরা এখানে লিখে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের 6.31, এখানে ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের বা এখানে আমরা কাশ্মীর বলে এটাকে উল্লেখ করে রাখতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। একইভাবে আমরা নিচের দিকে এই অংশটায় চলে যাব। এখানে আমাদের যে করমণ্ডল উপকূল আছে তাহলে এই অংশ বরাবর, তাহলে এই অঞ্চলটাকে আমরা এখানে দেখিয়ে দেব। তাহলে এটাও আমরা নীল রং করে দেব। তাহলে এটা আমরা লিখে দেব। তাহলে এটাও আমাদের 6.3 তার 1, এই দুটোই আমরা 1-এর মধ্যেই রাখছি। তাহলে এটাও লিখে দেব ভারতের বছরে দুবার
বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এখানে ব্র্যাকেটে করমণ্ডল উপকূল। তো এটা আমাদের দেখানো হয়ে গেল। এরপরে আমাদের দ্বিতীয় পয়েন্টিং আছে, দেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ব্র্যাকেটে মৌসিনরাম চেরাপুঞ্জি। তাহলে এটাকে আমাদের সিম্পলি এই অংশটায় চলে যাব। যদি এখানে বলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাহলে অঞ্চল বললে আমাদেরকে এই অংশটা দেখাবো, অঞ্চলটা। আর যদি নির্দিষ্ট জায়গার নাম বলে দেওয়া হয় মৌসিনরাম বা চেরাপুঞ্জি, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা আমাদের দেখাবো। তাহলে আমরা এই অংশটায়, তাহলে এটা যদি অঞ্চল বলে তাহলে সেক্ষেত্রে এই অঞ্চলটা এখানে দেখাবো। আর যদি এই জায়গা দুটোকে ইন্ডিকেট করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মৌসিনরাম আর এর পাশে চেরাপুঞ্জি আমরা দুটোকে দেখিয়ে দেব। তাহলে এটা এখানে আমরা লিখব 6.32, এখানে এটা মৌসিনরাম চেরাপুঞ্জি, আর এর পাশেরটা হচ্ছে চেরাপুঞ্জি। আর এখানে আমরা যদি এই পার্টটা শুধু বলা হয় ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাহলে এই অঞ্চলটাকে এ করে দেব। যদি বলতো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বলে যদি রাখতো, তাহলে সেক্ষেত্রে মৌসিনরাম চেরাপুঞ্জি এর কোনো একটা দেখিয়ে দিলে হয়ে যেত। কিন্তু যদি অঞ্চল বললে তাহলে এই অংশটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে। তাহলে এটা আমি 6.32 এর মধ্যে এই তিনটে বিষয়কে দেখিয়ে দিলাম, তোমরা এটা বুঝে নিলে আশা করি। এরপরে আমাদের পরেরটা দেখো, এখানে আছে শীতকালীন বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এখানে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যদি বলা হয়, তাহলে এই অংশটা আমাদের এই করমণ্ডল উপকূলে শীতকালে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফেরত যাচ্ছে, তাহলে সেটা কিন্তু এই অংশে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এটাও আমরা 6.31 একইভাবে এখানে আমরা দিতে পারি 6.3। এটা হচ্ছে আমাদের 3 নম্বর বিষয় দেখাচ্ছি, তাহলে 6.33, তাহলে এটাও হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এখানে লিখে দিতে পারি ভারতের এখানে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এটা দেখানো হয়ে গেল। এরপরে আমাদের পরেরটা দেখে নেব, পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমরা এর আগে শৈলক্ষেপ বৃষ্টিপাতের যে ভিডিওটা দেখেছিলাম, থিওরিটিক্যাল ভিডিও, তাহলে সেখানে জেনেছি আমাদের পশ্চিমঘাট পর্বতের এখানে পশ্চিম ঢালে বৃষ্টিপাত হচ্ছে, পূর্ব ঢাল এখানে বৃষ্টিচ্ছায়া অঞ্চল তৈরি হয়েছে। তাহলে এই অংশটা আমাদের যদি এই বরাবর আমাদের পশ্চিমঘাট পর্বত অবস্থান করে, তাহলে আমার পশ্চিম দিকের ঢালটা দেখাতে হবে। তাহলে আমরা সিম্পলি করব কি না, এখানে পশ্চিম ঢালটা, তাহলে আমাদের এই অংশ থেকে শুরু করে আমরা এই ঢাল বরাবর এদিকের পাটটাকে দেখিয়ে দেব। তাহলে এটাকে আমরা একইভাবে এখানে নীল রংটাই দেখিয়ে দেব, যেহেতু এখানে বৃষ্টিপাতের ব্যাপারটা হচ্ছে, তাহলে এটাকে আমরা একটু ডিপ করে নীল রংটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখে দেব 6.34, এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এরপরে আছে কি না, ভারতের শুষ্কতম অঞ্চল, বা তারপরেরটা দেখো এখানে ভারতের একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এর দুটোই আমাদের এখানে রাজস্থানের থর মরুভূমির এই অঞ্চলটা হয়ে যাবে। তাহলে আমরা সিম্পলি এই জায়গাটাকে দেখিয়ে দেব। তাহলে এটাকে আমরা অন্য আরেকটা কালার দিয়ে করে দিচ্ছি, তো এটা ইয়েলো কালার করে দিলাম।
তাহলে এখানে লিখে দেব, তাহলে 6.34 ছিল, এটা 5 আর 6 দুটোই হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দেব ভারতের শুষ্কতম অঞ্চল, শুষ্কতম বা অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তাহলে দুটো একসঙ্গে দেখানো হয়ে গেল। এরপরে আমরা পরেরটা দেখব, ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। দেখো এখানে আমরা প্রধানত দুটো অঞ্চলকে জানি, যে দুটো অঞ্চলে আমাদের বৃষ্টিচ্ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। তার মধ্যে এখানে পশ্চিমঘাট পর্বতে পূর্ব ঢালে, আর একইভাবে এখানে দেখো আমাদের যে গারো খাসি জয়ন্তীয়া পাহাড় আছে, জয়ন্তীয়া পাহাড়ের আমাদের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে, অনুবাদ ঢাল এখানে বৃষ্টিচ্ছায়া অঞ্চল সৃষ্টি হচ্ছে। তাহলে এই দুটো অঞ্চলকে আমরা দেখিয়ে দেব। তাহলে সিম্পলি আমরা এই দুটো অঞ্চলকে আইডেন্টিফাই করব। তাহলে এর উপরের এই অংশটা, তাহলে এই অঞ্চলটা একে আমরা অ্যাশ কালার করে দিচ্ছি এখানটা। তাহলে এই অঞ্চলটা হয়ে গেল। একইভাবে আমাদের এদিকের যে অংশটা রয়েছে, তাহলে এই অংশটা বরাবর তাহলে এই অঞ্চল বরাবর এখানে আমার বৃষ্টিচ্ছায়া অঞ্চল তৈরি হয়েছে। তাহলে এই অঞ্চলটাকেও আমরা একইভাবে তাহলে এটা দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, তাহলে এটা 6.3, এখানে 6 হয়েছিল, এটা 7, তাহলে 37-এ এটা ভারতের এখানে একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তাহলে ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কথাটা লিখছি। তাহলে এইটাকেও আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম, একইভাবে এদিকের পার্টটাকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তাহলে এই হলে আমাদের এখানে ভারতের জলবায়ু সংক্রান্ত প্রধান যে ম্যাপ পয়েন্টিং গুলো ছিল তা দেখিয়ে দিলাম। এরপরে চলো আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্টে চলে যাব। তাহলে এখানে পরে আরো একটা ম্যাপ নিয়ে নেব আমরা। তাহলে এখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদটা দেখাবো। তাহলে এটা 6.4, তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে এখানে আমাদের যা যা পয়েন্টিং আছে পরপর আমরা দেখে নেব। ভারতের স্বাভাবিক উদ্ভিদ পার্ট থেকে আমাদের প্রথম পয়েন্টিংটা আছে, দেখো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। এটা আমরা জানি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থান করছে। তাহলে এখানে আমাদের এই যে উত্তরাখণ্ড আছে, তাহলে উত্তরাখণ্ডের দেরাদুনটা আমাদেরকে দেখে নিতে হবে। দেখো এই অংশ থেকে সামান্য নিচে আমরা এখানে মূলত এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশ বরাবর যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি, তাহলে এই স্ট্রেট লাইনের সঙ্গে একইভাবে এদিকে সামান্য একটু কোণাকুনি করে এই জায়গাটা দাঁড়িয়ে যাবে। তাহলে এটা আমরা এখানে মার্কিং করে নিলাম। তাহলে এটা আমরা লিখে দেব একইভাবে। তাহলে এই অংশটা আমরা, এটা আমাদের 6.4 এর 1, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমাদের দ্বিতীয় পয়েন্টিং, তাহলে এই অংশ আমরা দেখে নেব চিরহরিৎ অরণ্য। এখানে দেখতে পাচ্ছ চিরহরিৎ অরণ্য। তাহলে ভারতে কোথায় কোথায় চিরহরিৎ অরণ্য আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে।
তা তার মধ্যে এখানে এই যে পশ্চিমঘাট পর্বত আছে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সেই ঢাল বরাবর এখানে আমাদের একটা চিরহরিৎ অরণ্য তৈরি হয়েছে। তাহলে আমরা এই অংশ বরাবর তাহলে এখানে একটা পাবো। আর একটা হচ্ছে এখানে আমাদের এই যে মেঘালয়ের এই যে চারিদিকে যেখানে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এই অংশটা জুড়েও আমরা একইভাবে এখানে চিরহরিৎ অরণ্যকে দেখতে পাবো। তাহলে এই অংশটা এখানে যে বৃষ্টিচ্ছায়া অঞ্চল, এটাকে বাদ রেখে আমরা এই বরাবর রেখে দেবো। আর এখান থেকে এদিকের এই অঞ্চল বরাবর, তাহলে এই অংশটাকে, তাহলে এর জন্য আমরা একটা সবুজ কালার নিয়ে নেব। তাহলে এই অংশ বরাবর আর একইভাবে এদিকটা করে দেব। তাহলে এইটার জন্য আমরা এখানে লিখে দেব, তাহলে এটা 6.42 ভারতের চিরহরিৎ অরণ্য। এদিকেও একইভাবে লিখে দেব 6.42 ভারতের চিরহরিৎ অরণ্য। তাহলে এটা আমাদের দ্বিতীয় পয়েন্টিং হয়ে গেল অরণ্য পাঠ থেকে বা আমাদের স্বাভাবিক উদ্ভিদ পাঠ থেকে। এরপরে 3 নম্বর আছে, দেখো আর্দ্র পর্ণমোচী। তাহলে ভারতের আর্দ্র পর্ণমোচী, এটা আমরা দেখে নেব কোন অঞ্চলটায় আছে। তাহলে এর জন্য আমরা উত্তর ভারতের এই অংশটা, একইভাবে আমাদের পূর্ব ভারতের কিছুটা অংশ তাহলে নিয়ে আমরা পয়েন্টিংটা করব। তাহলে এখানে আমাদের এই অংশটা দেখো, এই জায়গাটায় চলে আসতে হবে। এই যে অন্ধ্রপ্রদেশের এই অংশটা থেকে শুরু করব আমরা। ধরো এই জায়গাটা থেকে শুরু করব, এখান থেকে আমাদের এই অঞ্চলটা নিয়ে একদম উত্তরপ্রদেশের এই অংশটা নিয়ে একদম দেরাদুনের এই অংশ পর্যন্ত। আর এদিকে তোমার এই জায়গাটা খালি ব্লক করব, দিয়ে বাদবাকি এই অংশটা পুরোটাই। তাহলে এটা হচ্ছে আমাদের ভারতের আর্দ্র পর্ণমোচী অরণ্য। তাহলে এটা দেখিয়ে দিলাম। এবার তার মধ্যে এই জায়গাটা আমাদের ভারতের এই অংশটা সুন্দরবন অঞ্চল আছে, তাহলে এটাকে বাদ রাখবো, রেখে বাদবাকিটা করে দেব। তাহলে এটা আমরা এখানে লিখে দেব 6.4, এটা আমাদের 2 হয়েছিল, তাহলে 3 করলাম। তাহলে ভারতের এখানে আমরা করেছি মানে আর্দ্র পর্ণমোচী অরণ্য। তাহলে এই হলো। এরপরে আমরা চলে আসছি ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যে। তাহলে ঠিক এই আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরের অংশটাই হচ্ছে ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্য। তাহলে এটা আমরা একদম এই অংশ থেকে যদি দেখি, তাহলে এখানে যতটা আছে এরপর থেকে একদম আমাদের এই অংশটা নিয়ে নেব। আর এখানে আমাদের যে বৃষ্টিচ্ছায়া অঞ্চলটা তৈরি হয়েছে, তাহলে সেই অঞ্চলটা বাদ দেব, দিয়ে বাদবাকি এখানে এই অংশটা, আর এখানে একটা কাটা ঝোপঝাড় যুক্ত অংশ আছে, তাহলে এই অংশটা এখানে বাদ দিয়ে দেব। দিলে বাদবাকি এই পুরো অঞ্চলটাই হয়ে যাচ্ছে আমাদের শুষ্ক পর্ণমোচী অরণ্য। তাহলে এটা আমরা এখানে লিখে দেব 6.4, এখানে 3 ছিল, এটা 4, এটা ভারতের
শুষ্ক পর্ণমোচী অরণ্য। এবারে এই অংশটাকে একটা অন্য কালার আমি এটা দিয়ে দিচ্ছি, তবে আমাদের তো যে কোনো অরণ্য থেকে একটাই আসবে, সুতরাং সবুজের কোনো একটা কালার করবে। আমি এটা এখন এটাকে বেগুনি কালার করে দিচ্ছি। ধরো এখানে যেহেতু সবুজ দুটো পাশাপাশি হয়ে যাচ্ছে বোঝার সুবিধার জন্য, এই অংশটা বেগুনি রং করে দিলাম। তাহলে এই হয়ে গেল, এটা আমাদের আরো একটা অরণ্য দেখিয়ে দিলাম। এরপরে আমাদের পরেরটা আছে মরু উদ্ভিদ। তাহলে আমাদের ভারতের মরু উদ্ভিদ, আমাদের থর মরুভূমি বা রাজস্থানের যে অংশটা, যে অঞ্চলটা আমরা মরুভূমি হিসাবে করি, তাহলে এই অংশটাকে আমরা দেখিয়ে দেব। তাহলে এটাকেও আমরা একইভাবে এখানে হলুদ কালার করে দেব। তাহলে এটা লিখে দেব। এটা হয়ে যাচ্ছে 6.45 ভারতের মরু উদ্ভিদ। এটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। এইটা অলরেডি আমি করে দিয়েছি, এটা 6.42-তে করা হয়েছে ভারতের চিরহরিৎ বনভূমির মধ্যে। দক্ষিণ ভারত বললে তাহলে এই বনভূমিটা দেখিয়ে দেবে। তাহলে এটা একইভাবে আমরা 6.4, এটা 5 হলো 6 হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখে দিচ্ছি ভারতের, দক্ষিণ ভারতের, সরি, তাহলে দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। তাহলে এটাও একইভাবে এইটাই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এই হলে আমাদের এখানে অরণ্য পাঠ থেকে বা ভারতের স্বাভাবিক উদ্ভিদ পাঠ থেকে যা যা পয়েন্টিং ছিল আমরা দেখিয়ে দিলাম। এরপরে চলো আরো একটা আমরা ম্যাপ নিয়ে নেব, সেই ম্যাপেতে ভারতের মৃত্তিকা পাঠটা আমরা দেখিয়ে দেব। আরো একটা ম্যাপ নিয়ে নিয়েছি। এবারে 6.5-এ ভারতের মৃত্তিকা আছে, তাহলে এই পার্টটা আমরা দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখবো 6.5 বলে। ভারতের মৃত্তিকা। এবারে এখানে আমাদের ভারতের মৃত্তিকা পাঠ থেকে যে যে পয়েন্টিং গুলো দিয়েছে, দেখো এখানে ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। তাহলে ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল যে যে জায়গায় আছে সেগুলোকে আমাদের দেখে নিতে হবে। এটা মূলত আমরা সুন্দরবন অঞ্চল, আমাদের এই অংশটায় যে সুন্দরবন অঞ্চল আছে, তাহলে এই অংশটা আমরা দেখিয়ে দেব। তাহলে এটার জন্য আমরা এখানে একটা কালারিং পেন্সিল নিয়ে নেব। ধরো আমি এটা এই কালারটা করে দিলাম। তাহলে এখানে আমরা লিখে দেব এটা 6.51 ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এরপরে আমাদের দ্বিতীয় পয়েন্টিং আছে, দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তাহলে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আছে এখানে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। তাহলে এই অংশটাকে আমাদের পয়েন্টিং করে দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের এই জায়গাটা থেকে আমরা যদি শুরু করি, তাহলে আমাদের ধরো এই জায়গাটা থেকে আমরা শুরু করছি, তাহলে এই অংশ বরাবর এদিকে কিছুটা আছে, এখানে কর্ণাটকের এই অঞ্চল, তাহলে এখানে তাহলে এই টোটাল অঞ্চলটা নিয়ে আমরা এখানে দেখিয়ে দেব। তাহলে এটাকে আমরা আমাদের যে ছাই রং আছে তাহলে সেই রঙেই আমরা দেখিয়ে দেব।
তাহলে এই হয়ে গেল, আমি এটা লিখে দেব। তাহলে এটা হবে 6.52 ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই হয়ে গেল। এরপরে আমাদের তৃতীয় যেটা রয়েছে, দেখো এখানে লোহিত মৃত্তিকা। তাহলে এখানে লোহিত মৃত্তিকাটা আমরা অনেকগুলো জায়গা জুড়ে আছে, আমাদের সেইভাবে পয়েন্টিংটা করতে হবে। তাহলে এখানে আমরা কোন কোন জায়গায় দেখে নেব। প্রথমত আমাদের এই যে দাক্ষিণাত্য মালভূমি, তাহলে এই অংশটা জুড়ে এখানে আমাদের যে 20 ডিগ্রি অক্ষরেখা, তার উপরে এখানে দেখতে পাচ্ছ 28 ডিগ্রি যে অক্ষরেখা গেছে। তাহলে এই 28 ডিগ্রি অক্ষরেখা এই অংশটা জুড়ে এখানে এই জায়গাটা কিছুটা আছে। এই জায়গাটা জুড়ে আমাদের কিছুটা রয়েছে। একইভাবে এখানে আমাদের এই যে 80 ডিগ্রি দ্রাঘিমা রেখা গেছে, তাহলে তার এই অংশটা এখানে কিছুটা রয়েছে। একইভাবে এদিকে আমাদের এদিকে অনেকটা অংশ জুড়ে অবস্থান করছে। একদম এই অংশ থেকে আমরা শুরু করে এই ধার বরাবর কিছুটা ছেড়ে প্রায় পুরো অঞ্চলটায় আছে। তবে এর মধ্যে মধ্যে আবার কিছুটা করে ল্যাটেরাইট মৃত্তিকাও রয়েছে। সেই বিষয়টাকে আমাদেরকে আলাদা করে দিতে হবে। এখানটা রয়েছে। এই জায়গাটা জুড়ে আছে। এবারে এর মধ্যে আমাদের যদি দেখে নিই, এখানে ভারতের কি মৃত্তিকা গবেষণাগার আছে, তাহলে এখানে ল্যাটেরাইট মৃত্তিকার যে অঞ্চলগুলো আছে সেইগুলোকে আমাদের এখানে ছোট ছোট পার্টে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে এই জায়গাটা আছে কিছুটা ল্যাটেরাইট মৃত্তিকা, এখানে রয়েছে, এই জায়গাটা রয়েছে। তাহলে এইগুলো এখানটা একটু লেখাটা হয়ে গেছে, এই বিষয়টা তোমরা এই সাইডে লিখে দিলে ঝামেলা মিটে যাবে। তাহলে এখানটা আর তখন ঘিঞ্জি হবে না। তাহলে এই বিষয়টা তোমরা করার সময় মাথায় রাখবে। তাহলে এখানটা কিছুটা রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, এই জায়গাটায় রয়েছে এখানে ল্যাটেরাইট মৃত্তিকা, একইভাবে এখানে কিছুটা রয়েছে। তাহলে যেখানে যেখানে ল্যাটেরাইট মৃত্তিকা কিছুটা করে রয়েছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে বাদ বাকি অঞ্চলটা হচ্ছে আমাদের এখানে লোহিত মৃত্তিকা। তাহলে এরপরে আমরা এই অংশটা এখানে আমাদের লোহিত মৃত্তিকার জন্য লাল রং করে দেব। এবারে যেখানে যেখানে ল্যাটেরাইটটা রয়েছে আমরা সেই জায়গাগুলো রং করছি না। তাহলে ল্যাটেরাইট বাদ দিয়ে বাদ বাকি অংশগুলো আমি এখানে লোহিত মৃত্তিকার জন্য রং করে দিচ্ছি। তাহলে এই মাঝের ছোট ছোট পকেটগুলো এগুলো সবটাই কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার, আর এখানে এই দুটো অংশ কিন্তু এখানে লোহিত মৃত্তিকা আছে। তাহলে এটাকে আমরা একইভাবে লিখে দেব। তাহলে এখানে আমাদের 6.1 6.2 হয়েছিল, তাহলে এখানে আমাদের লোহিত মৃত্তিকা 6.3, তাহলে আমরা 6.3 দিয়ে তাহলে ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল, এটা আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেব। একটা অঞ্চল, এই দুটো, আর এটা দিয়ে দিলাম পুরোটা। এরপরে আছে আমাদের ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র বা গবেষণাগার। তাহলে এখানে ভারতের মৃত্তিকা গবেষণাগার, এটাও দেরাদুনে অবস্থান করছে। তাহলে এটাও আমরা এখানে এই জায়গাটা, তাহলে এই অংশটা করে আমরা দেখিয়ে দেব। তাহলে এটা আমাদের হচ্ছে 6.5 এর এটা 4 নম্বর।
ভারতের মৃত্তিকা গবেষণাগার। তাহলে এই পয়েন্টিংগুলো করলেই আমাদের টোটাল মাস্টার ক্লাস, আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে দ্বিতীয় মাস্টার ক্লাস, সেই মাস্টার ক্লাসের 3টে পার্ট থেকে, এখানে ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা, এই 3টে পার্ট থেকে যা যা পয়েন্টিং ছিল প্রত্যেকটা পয়েন্টিং করে দেখিয়ে দেওয়া হলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা এই ম্যাপ পয়েন্টিং এর কাজ কতটা এগিয়েছো, বা তোমাদের পয়েন্টিং করতে গিয়ে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। অবশ্যই তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় আমি রইলাম, তাহলে সেই বিষয়গুলোকে আমি পরের সিরিজের ভিডিওতে আলোচনা করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।